সো যারা ম্যাথ নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন এবং এরকম চিন্তা ছিল যে ম্যাথে আমরা পাশ করতে পারবো কিনা, সো তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা ক্লাসে সকল কিছুর সমাধান পেতে যাচ্ছেন এবং আমি প্রত্যেকটা ম্যাথ আপনাদেরকে দূরে দূরে করানোর চেষ্টা করব, যাতে আপনারা গণিতে দুর্বল থাকলেও সেই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারেন। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস করতে যাচ্ছি, যে ক্লাসের মাধ্যমে বা এই একটা ক্লাসের মাধ্যমে আপনাদের ম্যাথটা টোটালি সলভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। পপুলার এডুকেশন শিক্ষকের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা আজকের ক্লাসে 10টি রচনামূলক পড়ব, 15টি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব এবং 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। ফার্স্ট অফ অল আমরা 25টা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আছে, এই যে এখানে আমাদের 25টা অতি সংক্ষিপ্ত টোটাল। সো এই 25টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করব। 25টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করার পরে স্যার আমরা সংক্ষিপ্ত 15টা প্রশ্ন সমাধান করবো, এন্ড দেন ফাইনালি আমরা 10টা রচনামূলক প্রশ্ন সমাধান করব। আমরা ধাপে ধাপে সবগুলাই সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? দেখেন যে ফাংশন বা অপেক্ষক কাকে বলা হয়, আমরা ফাংশন কাকে বলি স্যার? ফাংশনটা কাকে বলে? একদম একটা সংজ্ঞা জাস্ট, তাই না? একদম একটা কি স্যার? সংজ্ঞা। তাহলে ফাংশন হচ্ছে কি স্যার? একটা মেশিনের মতো, যেটা একটা স্বাধীন চলক একটা অধীন চলকের সাথে সম্পর্ক স্থাপন করে। ওকে, সো আমরা কি বলতে পারি? ফাংশন হচ্ছে এমন একটা মেশিন বা এমন একটা বিষয় যেখানে একটা স্বাধীন চলক এবং একটা অধীন চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ডোমেন এবং রেঞ্জ কাকে বলে? ডোমেন এবং রেঞ্জটা কাকে বলা হয়? ডোমেন এবং রেঞ্জ। দেখেন এখন ডোমেনটা কাকে বলেছেন? যে ডোমেন কি? ডোমেন কি? ডোমেন হচ্ছে আমরা যদি কোনো একটা ফাংশন বলি, সেই ফাংশনের স্বাধীন চলকের যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটা বাস্তব হবে। কোন একটা ফাংশনের স্বাধীন চলকটা যে সকল বাস্তব মান নিতে পারে এবং সেই সকল বাস্তব মানের জন্য যদি ফাংশনটাও বাস্তব হয়, তবে সে সকল বাস্তব মানকে ওই ফাংশনের ডোমেন বলা হয়। আর রেঞ্জটা কাকে বলা হয়? রেঞ্জ হচ্ছে, রেঞ্জটা কি বলেন তো স্যার? রেঞ্জ হচ্ছে বিপরীত ফাংশনের যে ডোমেন, সেই বিপরীত ফাংশনের ডোমেনটাকেই রেঞ্জ বলা হয়। দ্যাটস এনাফ, জাস্ট ডেফিনেশন লিখবেন। এরপরে স্যার এইটা একটা সূত্র থেকে প্রশ্ন আসছে যে লিমিট, এটা একটা সূত্র থেকে কোশ্চেন, এটা একটা সূত্র থেকে কোশ্চেন যে লিমিট এক্স টেন্ডস টু এ হইলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, সো এটার ভ্যালু আমরা সবাই জানি। আমি যদি একটু লিখে দেই, সূত্রটা এরকম ছিল, আপনারা বইয়ের মধ্যে সূত্রটা আছে, দেখতে পারেন। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান, সূত্রটা এরকম, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এই যে আপনার স্যার সূত্রটা, সরাসরি সূত্র, এটার বলার কি আছে? তবে এই সূত্রটা একটু ভালো করে পড়েন, এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত তো আমরা একটা ম্যাথ পাবো, সেই জন্য। এরপরে স্যার, এরপরে লিমিট থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই লিমিটের এই প্রশ্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসবেই পরীক্ষায়, এরকম ধরে নিতে পারেন। আপনাদের পরীক্ষার মধ্যে এখানে দেখেন প্রশ্নটা ওয়াই চলকের উপর বেস করে দেওয়া আছে, আপনাদের পরীক্ষার মধ্যে হয়তো বা এক্স চলকের উপর বেস করে দেওয়া থাকতে পারে। তো এই প্রশ্নগুলো আসলে কেমনে সমাধান করবেন? তো এটার ওয়েটা হচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি যে লিমিট ওয়াই টেন্ডস টু ইনফিনিটি ওয়াই, ওয়াই ডিভাইড বাই টু ওয়াই প্লাস ওয়ান। আচ্ছা, আমি যদি নর্মালি এখানে ইনফিনিটি বসাই দিই, তাই না? তো ফাংশনটা কিন্তু একটা কিরকম একটা ফরম্যাটে চলে যায়। তো সেই জন্য আমাদেরকে প্রথমত এই যে নিচে যে আমাদের ওয়াইটা আছে, এটাকে ভ্যানিশ করতে হবে। ঠিক আছে, নিচে আমাদের ওয়াইটাকে ভ্যানিশ করতে হবে। সেই জন্য আমরা কি করবো স্যার? একটু কাজ করি নাকি? আমরা উপর এবং নিচে ওয়াই দ্বারা ভাগ করি। আমরা উপর এবং নিচে কি দ্বারা ভাগ করবো স্যার? ওয়াই দ্বারা ভাগ করব। সো লিমিট ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, উপরে এবং নিচে ওয়াই দ্বারা ভাগ করেন, তাহলে উপরে একটা ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, নিচে যদি ওয়াই দ্বারা ভাগ করেন তাহলে এই যে দেখেন টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই। আমরা উপর নিচে দুই জায়গাতে কি দ্বারা ভাগ করতেছি স্যার? ওয়াই দ্বারা ভাগ করতেছি। লব এবং হরকে ওয়াই দ্বারা ভাগ করে পাই। তাহলে উপরে যদি আপনি ওয়াই আর ওয়াই দ্বারা ভাগ কেটে দেন তাহলে কি থাকে দেখেন, তাহলে আপনি এরকম পাবেন না, লিমিট ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, উপরে কিন্তু ওয়ান থাকে স্যার নাকি? আর নিচে দেখেন এই ওয়াইটাকে আমরা একটু কিভাবে লিখতে পারি, যেহেতু টু ওয়াই এর নিচে ওয়াই আছে আবার ওয়ান এর নিচে ওয়াই আছে, তাহলে আলাদা করে লেখা যায়। সেজন্য আপনি চাইলে এমনি লিখতে পারেন টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই
প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই, এমনি লেখা যায় না স্যার? এখন আপনি ওয়াই আর ওয়াই কাটা দেন, ঠিক আছে? ওয়াই আর ওয়াই কাটা দেন, কাটা দেওয়ার পরে থাকে কি উপরে 1 আর নিচে 2 প্লাস 1 বাই ওয়াই। এখন আপনি লিমিট প্রয়োগ করে দিতে পারেন, এখন আপনি লিমিটটা প্রয়োগ করে দিতে পারেন। তাহলে আমরা লিমিটটা যদি প্রয়োগ করে দিই কি আসে স্যার এটা দেখেন তো, 1 লিমিটটা আমি এখানে প্রয়োগ করে দিই তাহলে আপনাদের সহজ হবে। সো উপরে তো 1ই থাকে, উপরে তো কোনো চলক নাই, নিচে 2 আর এই জায়গায় বসাইলে কি হবে স্যার 1 বাই ইনফিনিটি। লিমিটটা কত ছিল? ইনফিনিটি ছিল না? 1 বাই ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে কত স্যার? 0। সো আলটিমেটলি থাকবে কত এখানে স্যার? হাফ থাকবে, তাই না? সো এই হচ্ছে আপনার আনসার, আলটিমেটলি আপনার হাফ থাকবে, এই হচ্ছে আপনার উত্তরটা, ঠিক আছে? সো আশা করি এটা ক্লিয়ার, আপনারা হয়তো খুব সুন্দর করে বুঝতে পারছেন। চলেন আমরা হচ্ছে তার পরবর্তী ম্যাচে আমাদের অনেকগুলো প্রশ্ন সমাধান করতে হবে, আমরা একটু দ্রুত সমাধান করার চেষ্টা করি, আমরা একটু দ্রুত সমাধান করার চেষ্টা করি। এখান থেকে আপনারা এই সূত্রটা পড়বেন, হ্যাঁ? এটা পড়ার প্রয়োজন নাই, এটা আমি পড়ার প্রয়োজন মনে করি না, এটা বাদ দিতে পারেন। এটা পড়বেন যে ডিডি এক্স অফ, এটা একটা সূত্র থেকে আসছে, ডিডি এক্স অফ লগ এ বেস এক্স, ঠিক আছে? তাই তো? সো আপনারা চাইলে এখানে সূত্রটা কি হবে স্যার? সূত্রটা হবে 1 বাই এক্স লগ এ বেস, ঠিক আছে? তো চাইলে আপনি এইভাবে সূত্রটা মাথায় রাখতে পারেন। আমরা যে মূল নিয়ম অন্তরক সহগ বের করি, মূল নিয়ম অন্তরক সহগ বের করার দুইটা নিয়ম স্যার, দুইটা নিয়ম বা সূত্রটা লিখতে বলছে। তো এই যে মূল নিয়মে অন্তরক সহগ বা অন্তরীকরণের যে মূল নিয়মের সংজ্ঞাটা বা সমীকরণ বা সূত্র যেটা আছে ওইটা লিখতে বলছে। তাহলে ধরেন কোন একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এই ফাংশনটাকে আপনি যদি মূল নিয়মে অন্তরীকরণ করতে চান তাহলে স্যার সূত্রটা কি বলেন তো স্যার? সূত্রটা হচ্ছে এরকম, লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্রটা। সো আপনার কাছে এটা সূত্র চাইছে, আশা করি এটা আপনি লিখতে পারবেন। এই যে স্যার সূত্র, এই ক্যাটাগরির প্রশ্নগুলাই পরীক্ষা আশা করি সবচেয়ে বেশি থাকবে ইনশাআল্লাহ। তারপরে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে একটা সূত্র পাচ্ছি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আমরা একটা অঙ্ক পাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আমাদের y সমান সমান যদি ই টু দি পাওয়ার এ এক্স হয়ে থাকে, n তম অন্তরক সহগ yn কত? আচ্ছা আপনারা সবাই জানেন আমরা এই যে y1 এর কথা বলি, এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে আমরা y কে একবার অন্তরীকরণ করছি। আপনি y কে যদি একবার অন্তরীকরণ করেন x এর সাপেক্ষে সেটা হচ্ছে y1 লিখি। আবার এই y টাকে যদি দ্বিতীয়বার, ঠিক আছে, y1 টাকে মানে আবার এটাকে যদি আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করেন সেটাকে আমরা কি লিখতেছি বলেন তো স্যার? y2, মানে y1 কে আবার অন্তরীকরণ করলে y2 পাবেন। ঠিক সেম ভাবে y2 কে যদি আবারই ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি পাবেন y3, ঠিক আছে? So, এই হচ্ছে বিষয়টা। তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সম্পর্কে আশা করি আমাদের মিনিমাম একটা আইডিয়া আছে যে আমরা যদি y কে প্রথমবার অন্তরীকরণ করি সেটাকে আমরা y1 লিখতে পারি বা ddx অফ y এটা লেখা যায়, ঠিক আছে? সো আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, d স্কয়ার y ডিভাইডেড বাই হচ্ছে dx স্কয়ার, মানে y এর দ্বিতীয়বার যে অন্তরীকরণটা আছে সেটা, এটাকে আপনি চাইলে লিখতে পারেন d কিউব y ডিভাইডেড বাই dx কিউব, ঠিক আছে? সো এরকম করে আসলে লেখা যায়। পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে হচ্ছে আপনি তো বুঝতেই পারতেছেন যে আমরা একবার অন্তরীকরণ করলে লিখি y1, দুইবার অন্তরীকরণ করলে লিখি y2, তৃতীয়বার অন্তরীকরণ করলে লিখি y3, এইভাবে। তাহলে আপনি যদি n সংখ্যক বার অন্তরীকরণ করেন তাহলে সেটাকে লিখবেন কিন্তু yn। yn বলতে কি বোঝায়? এই y এর n সংখ্যক বার অন্তরীকরণ করার ফলে কত আসতেছে সেটা। চলুন এখন আমরা এটা কেমনে বের করি। সো আপনি এই যে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এটাকে যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করেন বা অন্তরীকরণ করেন, আমি ধরেন x এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি কি আসবে? ddx অফ y, এই পাশেও ddx অফ ই টু দি পাওয়ার x এরকম আসবে। আসলো, তো এটার পরিবর্তে আমরা চাইলে এই অ্যানসার y1 লিখতে পারি। আর আপনারা সবাই এটা পড়ছেন হয়তো বা সূত্র যে ddx অফ ই টু দি পাওয়ার x, এটা সূত্র হচ্ছে a ইনটু ই টু দি পাওয়ার x। তাহলে আপনি যদি একবার অন্তরীকরণ করেন এরকম হয় সূত্রটা, মানে এই এটা সামনে চলে আসার বাকি যা ছিল আগের মতোই থাকবে। এরপর আবার যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করেন, ঠিক আছে, এটা আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন, তাহলে লিখবেন y2 সমান কি হবে স্যার? সেক্ষেত্রে আমরা একটু লিখতে পারি ddx অফ
এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাই তো? এখন এ তো আগে একটা সামনে ছিলই নাকি স্যার? আবার কিন্তু আবার যখন আপনি কি করবেন স্যার, এই যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করবেন, তখন কিন্তু এখান থেকে আরেকটা এস আর সামনে আসবে। তাহলে আরেকটা এ যদি এখানে সামনে আসে, তাহলে এই যে একটা এ আরেকটা যদি আসে, তাহলে সরাসরি স্কয়ার লেখা যায়। তারপরে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স, এটাই থাকবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনি ওয়াই টু এর মান পাইছেন। কার মান পাইছেন? ওয়াই টু। এখন আবার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করেন, এটাকে যদি আপনি আবার ডিফারেন্সিয়েশন করেন, ওয়াই থ্রি এর ক্ষেত্রে কি আসবে দেখেন। আবার যদি ডিফারেন্সিয়েশন করেন ওয়াই থ্রি সমান আমাদের কি আসবে স্যার? এ কিউব ই টু দি পাওয়ার এক্স। এইভাবেই স্যার চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। সো আপনি তিনবার ডিফারেন্সিয়েশন করছেন, এই তিনবারের কারণে দেখেন এর উপরে 3 আসছে। চারবার করলে এ টু দি পাওয়ার 4 আসবে, পাঁচবার এ টু দি পাওয়ার 5, ছয়বার এ টু দি পাওয়ার 6, n বার করলে এ টু দি পাওয়ার n আসবে। জাস্ট এইটুকুই চেঞ্জ, জাস্ট এইটুকুই চেঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে একটা ডট ডট দিয়ে এত কিছু তার দেখানো সম্ভব না স্যার। ডট ডট দিয়ে আপনি এবার লিখবেন যে yn সমান হবে এ টু দি পাওয়ার n ইনটু ই টু দি পাওয়ার x। কারণ আপনি দেখেন ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ই টু দি পাওয়ার এক্স এর কি কোনো পরিবর্তন হচ্ছে বলেন? ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু কোনো পরিবর্তন নাই। ই টু দি পাওয়ার এক্সটা দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স থেকেই যাচ্ছে। জাস্ট পরিবর্তনটা আসছে কোথায় থেকে, এই যে স্যার এর মধ্যে পরিবর্তন আসে। আপনি প্রথমবার ডিফারেন্সিয়েশন করছিলেন, দেখেন এর উপরে পাওয়ার 1 আছে, দ্বিতীয়বার করছেন এর উপরে 2, তৃতীয়বার যখন করছেন তখন হচ্ছে এর উপরে 3 আসছে। তাহলে n সংখ্যক বার যখন করবেন তখন অবশ্যই এখানে n যাবে না, এই তো। তাহলে এটা আমাদের আনসার হবে না। সো পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে দেই, যদি পরীক্ষার মধ্যে একটু চেঞ্জ করে দেয়, সাপোজ এখানে একটা মাইনাস দিতে পারে, সাপোজ এখানে একটা মাইনাস দিতে পারে, যদি মাইনাসটা দেই তাহলে আনসার হবে স্যার এই সামনে একটা -1 আসবে, সামনে একটা -1 আসবে, আর বাকি সকল কিছুই সেম একই থাকবে। ঠিক আছে, আর বাকি সকল কিছু সেম একই থাকবে, এটা পড়ার প্রয়োজন নাই। এটা দেখেন, এখানে দুইটা ভেক্টরের ডেফিনেশন চাইছে আমাদের, যে একক ভেক্টরটা কাকে বলে, আরেকটা হচ্ছে শূন্য বা নাল ভেক্টর কাকে বলা হয়। প্রথমত আমরা একটু একক ভেক্টরের ডেফিনেশনটা দেখি। যদি একদম সহজ করে আপনি বলতে চান যে একক ভেক্টরটা কাকে বলে, তাহলে আমি আপনাদেরকে বলবো যার মান এক একক তাকে একক ভেক্টর বলে। একদম সিম্পলি, যার মান এক একক তারই একক ভেক্টর বলা হয়। ঠিক আছে, আপনি যদি এইভাবে আমাকে বলতে বলেন, বাট এটার আরো সুন্দর একটা ডেফিনেশন দেওয়া যায়। কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটি হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, কোনো তার মান দ্বারা ভাগ করলে ভেক্টর পাওয়া যায়, তাই একক ভেক্টর। ঠিক আছে, আপনি চাইলে এমনি ডেফিনেশন দিতে পারেন অথবা এই ডেফিনেশনটা দিতে পারেন, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। ঠিক আছে, এমনি বলতে পারেন। আর শূন্য বা নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তারে শূন্য বা নাল ভেক্টর বলা হয়। ঠিক আছে, শূন্য বা নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য হয়ে যায়, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা একক ভেক্টর বলা হয়। দ্যাটস এনাফ, শেষ। ঠিক আছে, তো আশা করি এরকম ডেফিনেশন আপনাদের পরীক্ষায় থাকতে পারে। এখান থেকে একক ভেক্টর ডেফিনেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা আবার আমাদের ফাংশন এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন পাচ্ছি, এটা অনেক সময় আমাদের পরীক্ষায় চলে আসে। এখানে দেওয়া আছে যে এফ অফ থিটা সমান হচ্ছে কস থিটা, এটা দেওয়া আছে। তাহলে কি বের করতে বলছে? এফ অফ -π/3, ঠিক আছে, সমান কত? তাহলে দেখেন আপনি থিটার জায়গায় লিখছেন কত, এটা তার মানে এটা আপনার ইনপুট। সো এই ফাংশনটার মধ্যে যে জায়গায় থিটা থাকবে ওই জায়গায় আপনি ওই ইনপুটটা বসাই দিবেন। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট যেহেতু এটা বসাই দিই, তাহলে থিটার মানটা বসাবো কত? -π/3। এখন আপনারা সবাই আশা করি জানেন, এই কথাটা জানেন যে cos θ সমান লেখা যায় আমাদের cos থিটা। ঠিক সেম ভাবে sec θ সমান লেখা যায় sec থিটা। ঠিক আছে, মানে cos আর sec এর ক্ষেত্রে এখানে মাইনাস থাকলে সে মাইনাসটা তুলে দেওয়া যায়। ঠিক আছে, মানে উঠে যায় আর কি। তাহলে এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে আপনি তুলে দিতে পারেন cos π/3। এই এখন বলেন তো cos π/3 এর মান কত? পাই বলতে তো 180 ডিগ্রি, যদি আপনি ষাটমূলক পদ্ধতিতে বলেন
তাহলে 180/3 মানে হচ্ছে 60। তাহলে cos 60 এর মান কত? cos 60 এর মান, তার মানে sin 30 এর যা মান পড়ছেন, sin 30 ডিগ্রির যে মান পড়ছেন আর cos 60 ডিগ্রির মান কিন্তু সেম, এটার মানও হাফ, এটার মানও হাফ। ঠিক আছে স্যার, লিমিট থেকে আরেকটা ম্যাথ পাচ্ছি আমরা, লিমিটের আরেকটা ম্যাথ, এটা মান কত এরকম বলছে আর কি। হ্যাঁ, সো লিমিট x টেন্ডস টু 0 আর উপর হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x, এরকম না? এটা কেমনে আমরা মান বের করতে পারি? আমরা এটা লিমিটের সবচাইতে সহজ ক্যাটাগরির একটা ম্যাথ, লিমিটের সবচাইতে সহজ ক্যাটাগরির একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা দেখেন উপর একটা সূত্র ফেলা যায়, আমরা এটা জানি 1 মাইনাস cos 2n, এটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার এ, এই হচ্ছে সূত্র। তাহলে আপনি যদি এখানে কোনোভাবে 2a বানাইতে পারেন, মানে এখানে 2x টা বানানো যায়, তাহলে কিন্তু ওই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো সেই জন্য আপনার টার্গেটটা বা আপনার লক্ষ্যে আপনি স্থির থাকবেন। তো লক্ষ্যে যখন স্থির থাকবেন কেমনে? এইভাবে 1 মাইনাস cos 2x বানাবো, তাহলে দেখেন আমি এইভাবে লিখতে পারি না, cos 2 ইন্টু x/2 লেখা যায়? এই যে 2 দিয়ে কাটা দিলে আগেরটাই থাকে, 2 sin স্কয়ার a, a বলতে হচ্ছে স্যার x/2। ঠিক আছে, আচ্ছা নিচে এখানে ডাকের মধ্যে হয়তো x স্কয়ারটা আসে না, এখানে একটা x স্কয়ার আসবে। ঠিক আছে, এখানে অবশ্যই x স্কয়ারটা আসবে। এখন আমরা যে কাজটা করব স্যার, দেখেন আমরা এই নিয়ে সূত্রটা সবাই পড়ছি যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1। তাহলে এই দুইটা যদি সমান বানানো যায়, যে থিটাটা সমান বানানো যায়, এখানে আছে x/2, আপনার এইখানেও কি বানাইতে হবে? x/2 বানাইতে হবে। আপনি যদি কোনোভাবে এখানে x/2 বানাইতে পারেন তাহলে আপনি সাকসেস। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, এটা নিচে একটা 2 আছে, কিন্তু এখানে নিচে কি 2 আছে? নাই। তো সমান যদি বানাতে, যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্যার আমি এটাকে 4 দ্বারা ভাগ করলাম, আবার 4 দ্বারা গুণ করে দিলাম। কোনো সমস্যা আছে স্যার? দেখেন এক্স স্কোয়ার আমার আগেই ছিল, বাট আমি 4 নিয়ে আসলাম, এই যে 4 দ্বারা ভাগ করছি, 4 দ্বারা গুণ করছি। তার ফলশ্রুতিতে কি দাঁড়ায় একটু দেখেন স্যার, লিমিট x টেন্ডস টু 0। স্যার এখানে আবার কাটাকাটি করা যায়, যেমন এই যে 2 দ্বারা 4 কে কাটলে এখানে 2 আসবে, তাই না? আর উপরে থাকে কত স্যার? sin x/2, sin স্কয়ার x/2, আর নিচে যে x²/4 কে আপনি চাইলে x/2 দিয়া হোল স্কয়ার লিখতে পারেন। আর এখানে একটা 2 ছিল, এই যে 2 লিখে দিলাম। এখন এই 2 টাকে আপনি চাইলে সামনে লিখতে পারেন, 2 টাকে সামনে লিখতে পারেন, তাহলে 2 সামনে লিখলে হবে হাফ লিমিট x টেন্ডস টু 0, একসাথে লেখা যায় sin x/2 ডিভাইডেড বাই x/2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি থিটা টেন্ডস টু 0, এটার মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মানে 1, সো আলটিমেটলি আপনার হাফটা থাকবে। এই তো, এই তো স্যার আনসার। পারবো? সেইটা এই ধরনের অঙ্ক আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে, এই ধরনের কোশ্চেন আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে। ঠিক আছে স্যার, এরপরে আসেন, আমরা ফাংশন থেকে আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি, ফাংশন থেকে আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে f of x সমান হচ্ছে মডুলাস অফ x হলে আপনাকে কি বলছে স্যার? f of -3 এর কথা, তাহলে x এর মান -3 বসান, -3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এই যে যে মডুলাস বিষয়টা আছে, তাই না, পরম মান যেটাকে আমরা বলি, এই পরম মানের কাজ কি? পরম মানের কাজ হচ্ছে আপনি এটার ভিতরে মাইনাস দেন বা প্লাস দেন, সেটা কি আসবে? প্লাসের মান একটা আসবে। তারপরে মডুলাস অফ -3 সমান আপনি পাবেন কত? 3 পাবেন। ঠিক আছে, যে মডুলাস অফ -3 সমান কত আসবে? 3 আসবে। তাহলে আপনি উপরে পাচ্ছেন কত স্যার? 3, আর নিচে পাচ্ছেন -3। তাহলে কাটা দিলে থাকবে কত? -1, এটি আনসার। ঠিক আছে, কাটা যদি দেন তাহলে পাবেন কত? -1 পাবেন। এই হচ্ছে আনসার। তারপরে এটা 100% পরীক্ষায় থাকবে স্যার, এটা 100% পরীক্ষায় থাকবে, এটা 100% পরীক্ষায় থাকবে। y সমান সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12 বক্ররেখার কোন মানের জন্য ডালেতে হবে আপনার। ডালের মান বলছে, দেখেন ডালের মান যদি বলে বা ডিডি এক্স অফ ওয়াই, তার মানে আমাকে অবশ্যই এখানে কি ওয়াই সমান, যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে যে বিষয়টা বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াই বের করতে হবে। সো ডিডি এক্স অফ ওয়াই মানে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ ছাড়া সম্ভব না স্যার, অন্তরীকরণ ছাড়া সম্ভব না।
সেজন্য আমরা যে কাজটা করব, আগে এটা একটু কাজ করতে হবে। এই জায়গায় গুণ করেন এক্স কিউব মাইনাস 12x। এখন আপনি ডিফারেন্সিয়েশন করেন, ব্র্যাকেটটা তুলে দেওয়ার পরে আলাদা ডিফারেন্সিয়েশন করেন। আপনি এখানে পাচ্ছেন ডিডি এক্স অফ ওয়াই, এইখানে সবার সামনে ডিডি এক্সটা নিয়ে আসেন। এখানে এই লাইনটা না লিখলে চলে, একসাথে মানে ডাইরেক্ট অন্তরীকরণ দিয়ে লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে তাহলে কত আসে স্যার? 3x²। আপনারা সকলে জানেন এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওই যে এনটা সামনে আসে আর পাওয়ার এক কমে, এর মনে রাখতে পারেন। তাহলে 3 সামনে আসবে, 3 থেকে একবার দিলে থাকে 2, আর এখানে হবে শুধু 12, কারণ এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তো 1 12 সাথে গুণ করলে 12ই হবে। তাহলে আপনি দেখেন ডিডি এক্স অফ এর মান পাইছেন কত? এইটা আপনার কি বলা হয়েছে স্যার, যে এটার মান হবে 0। তাহলে আপনি শর্ত মতে কি লিখতে পারেন, যে শর্ত মতে এটার মান 0, তার মানে 3x² মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখন 3x² সমান হচ্ছে 12, বা x² সমান হচ্ছে 4, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। x এর মান পাইছেন না? x এর মান তো আপনি পাইছেন। এখন এই x এর মান বলছেন বক্ররেখার কোন মানের জন্য? ঠিক আছে, ডালে তো হবে। ঠিক আছে, বক্ররেখার কোন বিন্দুতে, কোন বিন্দুতে হবে স্যার? কোন বিন্দুতে? বিন্দু বের করতে বলছি কিন্তু। আর যদি সরাসরি বলে যে বক্ররেখার x এর কোন মানের জন্য ডালাতে হবে, যদি x এর মানের কথা বলে, আনসার এটুকুই শেষ। কিন্তু যখন আপনাকে এখানে বিন্দু বলবে, তো আপনারা জানেন একটা বিন্দুর মধ্যে কিন্তু বুঝ থাকে, কুটি থাকে, মানে x এর একটা স্থানাঙ্ক থাকে, y এর একটা স্থানাঙ্ক থাকে। আপনি তো শুধু x বের করছেন, তাহলে y বের করতে হবে। y টা আপনি কোথা থেকে বের করতে পারবেন? এই যে এই মূল সমীকরণ থেকে, কারণ এখানে x এর সাথে y এর সম্পর্ক দেওয়া আছে। আপনি এখান থেকে y এর মানটা বের করতে পারবেন। তাহলে বের করে ফেলি স্যার আমরা, দেখেন এটা থেকে বের করা যাবে, কোনো সমস্যা নেই। আমি এটা লিখতেছি, y সমান কি দেওয়া ছিল স্যার? এক্স কিউব মাইনাস 12x। এখন স্যার আমি প্রথমত x এর মান 2 বসাই, কারণ x এর এখানে মান দুইটা, একটা +2 একটা -2। তাহলে +2 বসান, সো 2 কিউব মাইনাস 12 ইনটু 2। ঠিক আছে, তাহলে এখানে হয় 8 মাইনাস 24, তার মানে মাইনাসের 16 আসে, মাইনাসের 16 আসে। আবার যদি মাইনাসেরটা বসান, মাইনাসেরটা, তাহলে y সমান -2 কিউব, তারপরে হচ্ছে -12 ইন্টু -2। এখানে হবে -8, এখানে হবে +24। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24, তাহলে এখানে পাবেন প্লাসের 16। তাহলে বিন্দুগুলা কি কি? একটা আমরা যখন প্লাসের 2 বসাইলাম তখন পাইলাম কত স্যার? -16। তাহলে 2 -16 এই একটা বিন্দু। আরেকটা বিন্দু পাইলাম কত? মাইনাসেরটা বসাইয়া -2 প্লাসের 16, এই দুইটা বিন্দু। এই দুইটা বিন্দুর জন্য ডালটা 0 হবে। আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি সমমাত্রিক অপেক্ষকের ক্ষেত্রে। অয়লারের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা এরকম। আমরা প্রথমত হচ্ছে অতি সংক্ষিপ্ত যে সকল প্রশ্ন আছে সেখান থেকে আলোচনাটা শুরু করব। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একটু জানার প্রয়োজন, অনেকে হয়তো বা জানতে চান এই বিষয়টা। সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী আছেন যারা চাচ্ছেন যে আমাদের এই সুপার সাজেশনটা নেওয়ার জন্য। সো তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে যারা চাচ্ছেন এই সুপার সাজেশনটা পেতে, তারা চাইলে আমাদের এই সুপার সাজেশনটা নিতে পারেন আমাদের কাছ থেকে। সেই ক্ষেত্রে আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে হবে। আমাদের একটা সুপার সাজেশন প্রোগ্রাম আছে, যে সুপার সাজেশন প্রোগ্রামে আপনাদের সকল সাবজেক্টের, সকল কোর্সের, একটা সেমিস্টারের সকল কোর্সে সুপার সাজেশন প্রোভাইড করা হয়। পাশাপাশি সুপার সাজেশনের উপরে জুম লাইভ ক্লাস নেওয়া হয়ে থাকে, যাতে আপনি সুপার সাজেশন পড়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারেন, সেই অনুপাতে বা সেইভাবে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে। সো আপনি চাইলে সেই সুপার সাজেশন কোর্সে যুক্ত হতে পারেন, এবং সুপার সাজেশন কোর্সে যুক্ত হয়ে আপনি কিন্তু আমাদের যে প্রিমিয়াম সুপার সাজেশন গুলো আছে এইগুলা নিতে পারেন। এবং আমাদের সুপার সাজেশনটা খুবই ইফেক্টিভ, এটা আপনারা সকলে জানেন, এটা নতুন করে বলার আর কিছু নাই। যেটা বিগত পরীক্ষাগুলোতে আপনারা দেখেছেন আমাদের সুপার সাজেশন থেকে কতটা প্রশ্ন কমন পড়ে। এবং এই সুপার সাজেশন গুলো একদম বইয়ের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আপনার কাছে বই থাকুক বা না থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার যে সুপার সাজেশনটা থাকলেই হয়েছে, এখানে এ টু জেড আনসার সকল কিছু দেওয়া আছে। আপনি সুপার সাজেশনটা পড়েই ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আর আমাদের এই সুপার সাজেশনটা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে আমাদের পেজে এসএমএস করতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি এই যে যে নাম্বারটা, আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে সরাসরি আপনারা কল করতে পারেন আমাদেরকে। ঠিক আছে, এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন। এটা হচ্ছে কল করতে পারেন, এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করতে পারেন। আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যদি কানেক্ট হতে চান, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন 01329970489, এই নাম্বারে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবেন। ঠিক আছে,
সো এটাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনি কানেক্ট হতে পারবেন। ওকে, সেই হচ্ছে বিষয়টা। আর অথবা যে কোনো প্রয়োজনে আপনি চাইলে আমাদের পেজে এসএমএস করতে পারেন, এবং আপনি যদি কোর্সের A to Z ওভার ভিডিও দেখতে চান তাহলে আপনি প্লে স্টোর থেকে আমাদের পাপিওডিকার অ্যাপসটি ইনস্টল করে আমাদের কোর্সটি আপনি দেখতে পারেন। আশা করি আপনার কোর্সটা অনেক বেশি পছন্দ হবে এবং এই কোর্সটি আপনার পরীক্ষার জন্য ভেরি মাচ এফেক্টিভ। সো তাই দেরি কেন, অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের এই সুপার সাজেশন প্রোগ্রাম। এবং এটা এই মুহূর্তে একটা স্পেশাল অফার চলতেছে, আপনি চাইলে সেই অফারটাও লুফে নিতে পারেন। ঠিক আছে, এরকম উপপাদ্যটা x ইন্টু, এই যে স্যার এটা হচ্ছে সমাত্রিক অপেক্ষকের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্য। ঠিক আছে, সো যদি আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসে ডাইরেক্ট কিভাবে লিখে দিবেন, এটা হচ্ছে আমাদের অয়েলারের উপপাদ্য। অর্থাৎ আপনি যদি, আমরা যে আংশিক অন্তরীকরণ করেছি, আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা ধরেন ইউ একটা হচ্ছে ফাংশন দেওয়া আছে, এখন এই ইউ ফাংশনটাকে আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেন। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তার সাথে এক্স দ্বারা গুণ দিয়ে দিলেন। ঠিক আছে, তার সাথে আবার কি গুণ করলেন স্যার, এই যে দেখেন এক্স গুণ করছে। ঠিক সেম ভাবে ইউ কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলেন, তার সাপেক্ষে আপনি তার সাথে আবার ওয়াই গুণ করলেন। ঠিক সেম ভাবে আপনি ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আংশিক অন্তরীকরণ করে তার সাথে জেড গুণ করলেন, তারপরে আলটিমেট যোগফলটা হবে কি স্যার, এন এ। ওকে, এটা হচ্ছে আমাদের অয়েলারের উপপাদ্য। এটা একটা সূত্র থেকে আসে, আপনারা সকলে জানেন। সো এই সূত্রগুলো আমাদের দেখেন অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে, আমি এটা বারবার বলি, আমাদের পরীক্ষার মধ্যে ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে, অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে মিনিমাম তিনটা কোশ্চেন সরাসরি সূত্র থাকে। তিনটা বা চারটা, আরো বেশিও পাইতে পারেন, সরাসরি সূত্র থাকে। ঠিক আছে, সরাসরি সূত্র থেকে স্যার 3 থেকে 4টা কোশ্চেন আসে। তো বুঝতেই পারতেছেন, এই জন্য আমি বারবার বলি স্যার সূত্র পড়েন। সূত্র পড়লে অঙ্ক এমনি সহজ হয়ে যায়। ঠিক আছে, আপনি যখন সূত্র পড়বেন তখন এমনিতেই অঙ্ক সহজ হয়ে যাবে, আপনার কাছে কঠিন মনে হবে না। তাহলে এখানে সাইন এক্স ডিএক্স এটার মান কত, এটা তো একটা সূত্রের বিষয়, তাই না স্যার? চলুন একটু লিখি আমরা, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সূত্রটা হবে -1/a sin x। ঠিক আছে, সরাসরি সূত্র লিখে দিলাম আমি, যেহেতু সূত্রের আলোচনা আছে। আর কজরে আমরা জানি ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা, তাহলে এখানে যদি আমাদের কজ আসে তাহলে কিন্তু সাইন হবে। আবার সরি, দুইটাই একই লিখে দিছি, এটা হবে কস। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে স্যার এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখতে খুবই সহজ মনে হচ্ছে, যে ইন্টিগ্রেশন অফ ই মাইনাস ই, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টিগ্রেশন আছে আমাদের, নির্দিষ্ট যোগজীকরণ, সেটা থেকে প্রশ্নটা আসে যে এটা সমান কত। আচ্ছা, এই ডিএক্স এর আগে কি কিছু আছে না স্যার, যখন কিছু থাকবে না তখন আপনি এখানে মনে করবেন যে এখানে একটা 1 আছে। সো আমরা এটা সবাই জানি যে 1 কে আপনি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন সেটাই আসবে। তাহলে আপনি 1 কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, এক্স ই আসবে। তাহলে এখানে যেহেতু 1 আছে, আপনি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছেন, তাহলে আপনার অবশ্যই এখানে কত আসবে, এক্স আসবে। তারপরে আমরা এটার যে লিমিটটা আছে এই লিমিটটা বসাবো। এখানে উপরে যেটা আছে এটাকে আপার লিমিট বলা হয়, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার লোয়ার লিমিট। এখন লিমিট কেমনে বসাবেন, এক্স এর মান প্রথমত ই বসাবেন, আবার মাঝখানে চিহ্নটা হবে মাইনাস, আবার লোয়ার লিমিট বসাবেন। লোয়ার লিমিটটা কত, মাইনাস। তাহলে ই আর ই যদি যে মাইনাস মাইনাস কি হচ্ছে স্যার, প্লাস। তাহলে আপনি দেখেন তো আলটিমেটলি কত আসে, এটার ভ্যালুটা হবে 2e। ঠিক আছে, এটা ভ্যালুটা আসবে কত স্যার, 2e। ঠিক আছে, তাহলে আমি একটু আবার বলে দিই, আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ঠিক সেটাই আসবে। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, সেজন্য এক্স আসছে। তারপর আমরা কি করে দিব, এই যে লিমিটটা বসাবো, এটা আপার লিমিট, এই যে আমাদের লোয়ার লিমিট। দেন আমরা লিমিটটা বসাইতে হবে, এক্স এর মান একবার ই বসাবো, আরেকবার মাইনাস ই বসাবো। আপনি প্রথমত এক্স এর মান একবার ই বসাইছেন, আরেকবার এই যে মাইনাস ই বসাইছেন। আর যখন দুইটা বসাবেন তখন এই দুইটার মাঝখানে, আপার লিমিট আর লোয়ার লিমিটের মাঝখানে মাইনাস দিতে হবে। তারপরে ক্যালকুলেশন করে ফেলেন। এই ভেক্টরের মান বের করতে বলছে। দেখেন আপনি কোন ভেক্টরের মান কেমনে বের করবেন, এই যে কোনো একটা ভেক্টর আছে, এটার পরম মান বের করতে বলছে, এই ভেক্টরটার ভ্যালু। দেখেন আমরা কোনো একটা ভেক্টরের ভ্যালু কেমনে বের করবো স্যার, ভ্যালু বের করা হবে হচ্ছে রুট ওভার তাদের যে সহগগুলো আছে সেগুলোকে বর্গ করবে, -3 হোল স্কয়ার, তারপর হচ্ছে 5 হোল স্কয়ার, কত থাকে স্যার, 16
তারপর হচ্ছে স্যার আমাদের এখানে 9, এখানে হচ্ছে 25। সো আমরা এখানে পাচ্ছি কত স্যার? 25 25 50, ঠিক না? তাহলে এখানে মেবি আসবে আমাদের 5√2। ঠিক আছে, এটাই আনসার। কোন একটা ভেক্টর, সেই ভেক্টরের পরম মান কেন বের করবো স্যার? আমরা জাস্ট রুট ওভার এবং এই যে আয়ের সহগ, একক ভেক্টর যেগুলো আছে তাদের সহগগুলোকে বর্গ করে যোগ করবে রুট ওভারের ভিতরে। তো তাদেরকে রুট ওভার করে দিলে আপনি আনসারটা পেয়ে যাবেন। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই প্রশ্নটা পরীক্ষায় পাইতে পারেন, এই প্রশ্নটা পাইতে পারেন। ঠিক আছে, দুটি অশূন্য ভেক্টরের, দুইটা অশূন্য মানে এমন দুইটা ভেক্টর অশূন্য, অশূন্য ভেক্টরের স্কেলার বা ডট গুণফল শূন্য হওয়ার শর্ত কি? আমরা সবাই জানি স্কেলার গুণনটা কি, স্কেলার গুণন বা ডট গুণন বলা হয়। যেমন ধরেন এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, যেখানে এ এবং বি দুইটা শূন্য না, তাহলে এই দুইটা ভেক্টরের আমরা যদি ডট গুণফল করি, সূত্রটা হচ্ছে এ বি কস থিটা, তাই না? সূত্রটা তো এরকম, এ বি কস থিটা। এখন এই দুইটা ভেক্টরের গুণফল কখন শূন্য হবে, কখন শূন্য হবে? আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, ধরেন এই দুটার একটা মান আছে। এখন এখানে কিন্তু এই মানগুলো উপর কার উপর ডিপেন্ড করে? এই থিটার উপর ডিপেন্ড করে। তো থিটা মানে হচ্ছে একটা কোণ, তাই না? এই দুইটা ভেক্টর অন্তর্ভুক্ত কোণ। এখন আপনারা সবাই জানেন যে cos 0 ডিগ্রির মান হচ্ছে স্যার 1, আর cos 90 ডিগ্রির মান কত? 0। দেখেন cos 90 এর মান কত? 0। তাহলে এখানে দুইটা ভেক্টর, যদি দুইটা ভেক্টর, এটা ধরেন এ একটা ভেক্টর, এটা বি আর একটা ভেক্টর, সেই দুইটা ভেক্টরের মান যদি মানে মধ্যবর্তী কোণ যদি কত হয়? 90 ডিগ্রি হয়, থিটার মানটা যদি কত হয়? 90, তবেই কেবল দুইটা ভেক্টরের গুণফল কত হবে স্যার? শূন্য হবে। কেন? একটু দেখেন, কারণ এই যে এখানে থিটার মান আপনি 90 লিখে দিলেন। তাহলে এখন বলেন স্যার cos 90 এর মান কত স্যার? শূন্য। তাহলে আপনি এর সাথে শূন্য গুণ করলে কি হবে? শূন্য চলে আসবে না? তাহলে দেখেন এ এবং বি এই দুটা কিন্তু শূন্য ছিল না, এদের একটা মান ছিল। এ এবং বি শূন্য না, অর্থাৎ এ বি নট ইজ ইকুয়াল টু 0। তারপরেও তাদের গুণফল শূন্য চলে আসে। কেমনে আসছে স্যার? ওই থিটার উপর বেস করে। যদি আমাদের থিটাটা, যদি আমাদের থিটাটা 90 ডিগ্রি হয়, যদি আমাদের থিটাটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে? যদি আমাদের থিটাটা কত হয় স্যার? 90, মানে দুইটা ভেক্টর পরস্পর উপর লম্ব হইলে তাদের মানটা কি আসে স্যার? তাদের স্কেলার গুণফলের ভ্যালুটা শূন্য আসে। আশা করি এটা পারবেন, ঠিক আছে? সো দুইটা ভেক্টর লম্ব হইলেই তাদের স্কেলার গুণফলটা শূন্য চলে আসে। এরপরে এই একটা কোশ্চেন আমরা ফাংশন থেকে আরেকটা কোশ্চেন পাচ্ছি, ঠিক আছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে জাস্ট আমরা এই যে x এর মানটা এটা বসাই দিব, x এর মানটা, x এর মান এটা বসাবো। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে phi of x সমান 3x plus 4 x minus 5 সমান সমান, দেখেন এখন তাহলে আমরা এখানে phi x এর মান হচ্ছে কত? 1/3 বসাই। সো 3 into 1/3 plus 4 1/3 minus 5। তাহলে এখানে আপনি 3 3 কাটা দেন, 1 plus 4 থাকে, আর নিচে লসাগু করলে, নিচে যদি লসাগু করেন তাহলে 3 হবে লসাগু, 1 minus 3 5 15। এ তো বুঝলেন নাকি? বোঝার পরে উপরে দেখেন থাকতেছে আমাদের 4 আর 1 5, আর নিচে থাকতেছে কত? মাইনাসের 14 থাকে না? 3 মাইনাসের 14 ডিভাইডেড বাই 3। এখন এই বাঘ চিহ্নটাকে কি বলা যাবে স্যার? বাঘ চিহ্নটাকে আপনি চাইলে এমনি লিখতে পারেন, বাঘের যখন গুণ বানাবেন তখন এটা উল্টে যাবে। উল্টে যদি যাই, 14টা চলে যাবে নিচে আর 3টা যাবে উপরে, মাইনাস তো ছিলই। তাহলে মাইনাস হচ্ছে কত? 3 5 15 ডিভাইডেড বাই 14। এটাই আনসার। আচ্ছা, আমি কথা যথেষ্ট জোরে বলতেছি, লাউডলি বলতেছি, বাট মাইক্রোফোনের জন্য একটু আস্তে কথা যাচ্ছে। ওই মাইক্রোফোনটাতে চার্জ নাই, চার্জ থাকলে হয়তো আপনারা কথাগুলো লাউডলি শুনতে পারতেন, বাট আনফরচুনেটলি আজকে মাইক্রোফোনটাতে চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য আর কি। লিমিট থেকে আর কত অঙ্ক করবেন স্যার? লিমিট থেকে আর এত অঙ্ক করার দরকার আছে? বাদ দেন। এটা কেমনে করবো স্যার আমরা? লিমিট x টেন্ডস টু 0 নাকি? সো কি আছে? e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। সেটা সলভ করার ওয়েটা কি বলেন তো স্যার? আমরা এখানে e টু দি পাওয়ার x এর একটা দ্বারা জানি, তাই না স্যার? e টু দি পাওয়ার x এর কি আছে? একটা দ্বারা আছে। দ্বারাটা হচ্ছে কত? 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, মেবি এরকম, তাই না? যদি আমি ভুল না করি, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তারপরে এই যে -1 আছে, এই যে -1 আপনি দিলেন এই যাবে, আর নিচে তো আমাদের একটা x আছে। তাহলে সরাসরি আমরা e টু দি পাওয়ার x এর যে দ্বারাটা জানি, এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর দ্বারা 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল,
এরকম করে ডাটা যাচ্ছে। এখন দেখেন এই যে আমাদের +1 আর এই যে আমাদের -1, আপনি কাইটা দিলেন, কেটে দেওয়ার পরে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কোন পর্যন্ত? অসীম পর্যন্ত, নাকি? দেখেন এখন সবার আগে সবার সাথে কি আছে? এক্স আছে, কিন্তু সবার সাথে কত আছে? এক্স আছে। তো সবার সাথে যেহেতু আমাদের এক্স আছে, সবার সাথে যেহেতু আমাদের এক্স আছে, তাহলে উপর থেকে চাইলে স্যার আপনি কিন্তু এক্সটা কমন নিতে পারেন। তাহলে আপনি উপর থেকে যখন এক্সটা কমন নিবেন, তাহলে উপর থেকে একটা এক্স কমন নিলেন, এক্স কমন নিলে এখানে কি থাকে? 1/1 ফ্যাক্টোরিয়াল মানে 1 লিখে দিলাম সরাসরি। তারপরে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স, সরি এক্স স্কোয়ার তো হবে না, যেহেতু এক্স এখান থেকে এটা নিয়ে নিছেন, তাহলে অবশ্যই এখানে হবে এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরেরটা হবে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আর কি অসীম পর্যন্ত যাবে। আর নিচে একটা এক্স ছিল, তাহলে এই এক্স আর এক্স কাটা দিবেন। কাটা দেওয়ার পরে থাকবে কত? লিমিট এক্স টেন্স টু 0 থাকবে 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তারপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে। এখন আপনি লিমিটটা বসায় দেন। এখানে লিমিট বসাইলে ওই যে 0/0 এই ফরম্যাট আমাদের আসবে না, ঠিক আছে? তো 0/0 যদি না আসে তাহলে আমি এই ক্ষেত্রে লিমিটটা বসাইতে পারি। তাহলে আপনি 0/0 আসবে না তো বসাই দেন। লিমিট যদি বসাই দিই, শুরু তো 1 আছে, 1 তো থাকবেই নাকি? এই যে, তাহলে 1 প্লাস, এরপর এখানে 0 বসাইলে কত হচ্ছে? 0/2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা 0/3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে সবার উপরে 0 থাকবে। যেহেতু উপরে 0 মানে কি সবগুলাই 0 হচ্ছে, তাহলে 1 প্লাস 0, দ্যাট মিন্স 1 আসছে। তাহলে এটার মান হবে কত? 1, ঠিক আছে? এটার মান হচ্ছে 1। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় থাকতে পারে। সেটা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ততে অথবা অতি সংক্ষিপ্ততে, ঠিক আছে? এটাও আমাদের অতি সংক্ষিপ্ত কিংবা সংক্ষিপ্ততে আমরা পেতে পারি, ঠিক আছে? এটা আমরা অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ততে পেতে পারি। কি দেওয়া আছে স্যার? ইউ সমান লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই তো। এখন এটার আপনাকে বলছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে। So, আপনি এক্স এর সাপেক্ষে এটাকে যদি আংশিক অন্তরীকরণ করেন, ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান, সো আমরা এই টোটালটারে এক্স মনে করি, টোটালটারে কি মনে করি? এক্স। তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, আচ্ছা আগে লিখে নেই একবার। সো এখন আপনি এই টোটালটারে এক্স চিন্তা করেন, তাহলে এক্স এর চিন্তা করেন লগ এক্স হয়, লগ এক্স আপনি যার সাথে করতেছেন সেটি হবে 1/x, এই যে 1/x, আবার যার সাপেক্ষে এক্স যাকে ধরছিলেন সেটার আবার ডিফারেন্সিয়েশন। এখানে আমাদের থাকে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আসবে কত স্যার? এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার মানে 2x, আর এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার মানে 0। তাহলে আলটিমেটলি হবে স্যার এখানে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তো আনসার। এখানে দেখেন ফাংশন থেকে আরো কত অঙ্ক করবো স্যার? এক্স এর মানটা এখানে হচ্ছে এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের cos x, তাহলে আমরা এখানে এক্স এর মান কত বসাবো? 2x, ঠিক আছে? এবং এটা সমান কিন্তু y, তাই না? তাহলে আমরা এখানে লিখবো cos 2x। এখন cos 2 এর একটা সূত্র আছে, cos 2 এর কি আছে স্যার? একটা সূত্র আছে। কিরকম সূত্রটা আমি বলি। আমরা কিন্তু জানি যে 1 মাইনাস 2a সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার a, এটা তো জানি। তাহলে এখানে কি হয় স্যার? cos 2 এর সমান কি আসে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, এরকম আসে না স্যার? তো cos 2 এর সমান কত? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা লেখা যায়। আপনি এখানে লিখেন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এখন যেহেতু বলছে যে এটারে স্যার y এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এখন y বলতে কিন্তু cos x, তাহলে এখানে আপনারা এই যে সাইন স্কোয়ার যেটা আছে এটারে বাঙায় এখান থেকে cos বানাইতে হবে, তাই না? এখান থেকে এটারে বাঙায় আপনি কি করতে হবে? cos বানাইতে হবে, ঠিক আছে? তারপরে এটাও জানেন সবাই যে সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার এক্স, জানি কি না? তো সেটা কিন্তু এখানে বসানো যায়, সেটা এখানে বসানো যায়। আরেকটা সূত্র কিন্তু আছে স্যার, যেমন আমরা এটাও জানি 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ার a। সো এটা চাইলে এটাও লেখা যায়, আপনি মাইনাসটা এই পাশে নিয়ে যান, তাহলে হবে 2 cos স্কোয়ার a মাইনাস 1, ঠিক আছে? এরকম হয় কিন্তু, সেটা চাইলে লেখা যায়, একই বিষয় আসে। সো এটাই লিখে দিই আমরা 2 cos স্কোয়ার a
সরি কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। এখন এখানে খেয়াল করেন, টু কজ স্কোয়ার, এখন কজ বলতে জানি কত স্যার, ওয়াই, তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই দেখেন আমরা এফ অফ টু এক্স কে কি করছি স্যার, এই যে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করছি। সো আপনি চাইলে এমনি করতে পারেন, আপনি চাইলে আগের মতো করেও করতে পারতেন। সো এটা বড় হইতো, এটা দরকার নাই। যেমন এখানে এটা ফালাই দেন, তারপর আবার যে সায়েন্স স্কোয়ারের সূত্র ফালাই দেন, সেখান থেকে আপনার এই যে এটা আসতো, তারপরে মান বসালে এখান থেকে দেখতেন এরকম থাকতেছে। ঠিক আছে, তো তার সাথে একবার এটি যদি ব্যবহার করেন সবচেয়ে বেটার, যে টু কজ স্কোয়ার মাইনাস ওয়ান, এই সূত্রটা, এই যে কস টু এর, তাহলে হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমরা যে অতি সংক্ষিপ্তের কথা বলছিলাম 25টা, সেই 25টা অতি সংক্ষিপ্ত শেষ। এখন আমরা সংক্ষিপ্ত এর যাত্রা শুরু করতে চাই। ঠিক আছে, আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের যাত্রা শুরু করতেছি। চলেন ফাংশন থেকে, প্রথমত ফাংশন থেকে একটা প্রশ্ন আমরা পাচ্ছি, এই একটা অঙ্ক, যে এফ অফ এক্স সমান হচ্ছে sec x প্লাস cos x, এইটা হইলে দেখাও যে এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ মাইনাস এক্স। খুবই সুন্দর একটা কোশ্চেন এবং খুবই সোজা। আপনার কি দেওয়া আছে স্যার, এফ অফ এক্স সমান দেওয়া আছে sec x প্লাস cos x, আপনি এখানে মাইনাস এক্স বসান, sec মাইনাস এক্স cos মাইনাস এক্স। আপনারা সবাই জানেন sec মাইনাস এক্স সমান কিন্তু লেখা যায় sec x, সেম ভাবে এটারও লেখা যায় cos x। তাহলে আলটিমেটলি এটুক সমান কি ছিল বলেন তো, এটুক সমানই ছিল এফ অফ এক্স, এই যে আপনার এফ অফ এক্স। ঠিক আছে, দুই লাইনের অঙ্ক স্যার। ঠিক আছে, এটা হচ্ছে দুই লাইনের অঙ্ক, আশা করি এটা পারবেন। এটা খুবই সোজা একটা প্রশ্ন, এটা খুবই সোজা একটা প্রশ্ন। আমি লিমিট থেকে আপনাদের এটা করার প্রয়োজন নাই, আমি যে প্রশ্নটা বলে দিচ্ছি আপনারা সেটা করবেন। দেখেন লিমিট থেকে যেটা করবেন সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কত cos 3x বা 7x এরকম একটা মান, এটার মান কত, এই প্রশ্নটা সলভ করবেন লিমিট থেকে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আমি লিমিট এবং ফাংশন থেকে আপনাদের জন্য দুইটা ম্যাথ অ্যাড করতেছি, যেগুলো পরীক্ষায় থাকতে পারে আপনাদের। সেই দুটো প্রশ্ন আপনাদেরকে একটু আমি অ্যাড করে দেই। যেমন আপনারা লিমিট থেকে এখানে 3x স্কোয়ার হবে। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার পাশাপাশি আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স। ঠিক আছে, এই অঙ্কটা একটু করবেন আপনারা। লিমিট এক্স টেন্স টু জিরো এ, স্যার এই যে লিমিট থেকে এই দুইটা প্রশ্ন সমাধান করবেন। স্যার এটা পারেন কিনা, সাইন টু এক্স, মূল নিয়মে সাইন টু এক্স এর অন্তরক সহগ বের করা, মূল নিয়মে সাইন টু এক্স এর, দেখেন আপনাদেরকে একটু বলি, সাইন টু এক্স টা পরীক্ষায় থাকতে পারে, অথবা আপনার হচ্ছে কস টু এক্স, অথবা এখানে শুধু সাইন এক্স, অথবা হচ্ছে শুধু কজ এক্স। ঠিক আছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় আসতে পারে। আমাকে একটু বলেন এটা পারেন কিনা, সাইন টু এক্স। আমরা যদি এটাকে এফ অফ এক্স ধরি, এফ অফ এক্স সমান হচ্ছে সাইন টু এক্স। ওকে, তাহলে এফ অফ এক্স সমান আমরা সাইন টু এক্স ধরতেছি, আমরা এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ বের করবো। এফ অফ এক্স প্লাস এক্স প্লাস এইচ সমান আসে আমাদের সাইন টু, তাহলে এক্স এর মান যদি আপনি এক্স প্লাস এইচ বসান, তাহলে এখানে পাবেন এরকম 2x প্লাস 2h। ওকে, এটা পাবেন আপনি। এখন আমরা জানি ddx অফ f অফ x সমান সমান লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। মান লিখেন এই জায়গায়, একটা হচ্ছে সাইন 2x প্লাস 2h মাইনাস সাইন 2x। ঠিক আছে, তো এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়ে যায় স্যার এখানে। আচ্ছা সবাই দেখি পারি, এটা স্কিপ করলেই চলতো, দেখ লিখছি শুরু শেষ করে ফেলি, 1 মিনিট লাগবে জাস্ট। তো এখানে সাইন সি ধরেন, এটা সাইন ডি ধরেন, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, খুব সুন্দর একটা সূত্র, আশা করি সবাই সেটা জানেন। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আছে 2 cos সি প্লাস ডি, তাহলে হবে 2x 2h প্লাস 2x বাই 2, এই যে 2 আর হচ্ছে সাইন সি মাইনাস ডি, তাহলে হচ্ছে স্যার 2x 2h মাইনাস 2x বাই 2। ওকে, আর নিচে তো একটা এইচ আপনাদের আছে, এটা কাটাকাটি করে ক্যালকুলেশনটা লিখেন। লিমিট h টেন্স টু 0, এইখানে কত থাকে স্যার,
টু কস, আমি একসাথে লিখে দিচ্ছি, দেখেন স্যার, থাকবে হচ্ছে 2x প্লাস h/2। ঠিক আছে, x কয়টা হয়? 4টা, h কয়টা হয়? 2টা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2x প্লাস h এরকম মনে হয় থাকবে না? আর এখানে 2x আর 2x কাটা দিলেন, তাহলে সাইন h থাকে শুধুমাত্র, সাইন h ডিভাইডেড বাই h। এখন লিমিট আলাদা আলাদা করে লেখা যায়, যেহেতু দুইটার সাথে আছে আলাদা, আপনি আলাদা করে লিখতে পারেন। তাহলে এখানে চাইলে আপনি লিখতে পারেন যে সাইন h টেন্ডস টু 0, 2 cos 2x প্লাস h। আবার এখানে লিখতে পারেন লিমিট h টেন্ডস টু 0, সাইন h ডিভাইডেড বাই h, এমনি লেখা যায়। তাহলে এখানে লিমিট প্রয়োগ করে দেন, এখানে লিমিট প্রয়োগ করে দিলে হবে 2 cos 2x প্লাস 0 বসাই দিছি, তাই না? আর এখানে সাইন থিটা বাই থিটা, তার মান 1। তাহলে আলটিমেটলি কি আসে স্যার? আলটিমেটলি আমাদের আসে 2 cos 2x। এটাই প্রুফ বা এটাই আনসার। সো এই ধরনের একটু অঙ্কগুলা করে যান, সাইন 2x এর, cos 2x এর, বা সাইন x এর অথবা cos 2x এর, এরকম অঙ্ক করে যান, আশা করি পরীক্ষায় কমন পড়বে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের অতি সংক্ষিপ্তের জন্য, পরীক্ষায় থাকতে পারে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে খুবই দুর্দান্ত একটা অঙ্ক, চলুন আমরা একটু সমাধান করি। আমাদের দেওয়া আছে y সমান সমান a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস m। এখানে আছে কত স্যার? দেন y2 আছে, তার মানে বুঝতেই পারতেছেন এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। y2 আমরা কখন পাবো? যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, তাই না? তো দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমবার যদি ডিফারেন্সিয়েশন করেন মানে y1, এখানে ddx অফ a e টু দি পাওয়ার mx প্লাস ddx অফ b e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, এখন খালি এমটা সামনে আসবে, আর কোনো চিজ নাই। ই এর ক্ষেত্রে সেম সূত্র, এটা এই এমটা সামনে আনবেন, তাহলে হবে a m e টু দি পাওয়ার mx। এখানে কি হবে? প্লাস মাইনাস এম আসবে স্যার, ঠিক আছে? তাহলে b ইন্টু মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস। দেখছেন, একটু গুনটুন করেন, এ এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস মাইনাস এম মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস। এটা পাইছেন কার মান স্যার? y1 এর মান। এখন আপনি যদি এখান থেকে y1 টা পেয়ে যান, আপনার জন্য খুব ইজি হবে y2 বের করা। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করেন, তাহলে y2 পাবেন। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে y2 আসবে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন, সেজন্য y2। আমি এটা একবারে লেখার চেষ্টা করতেছি। এম তো আমাদের আগেই ছিল নাকি স্যার, বলেন? এখন ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েশন যদি করেন, এখান থেকে আরেকটা এম সামনে আসবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এরপরে মাইনাস বিএম তো আমাদের আগেই ছিল নাকি, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাসটা মাইনাস এম আরেকটা আসবে, আর যা ছিল তাই থাকবে। সো এখানে দেখেন এম আর এম গুণ করেন, তাহলে এখানে হচ্ছে এ এম স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস মাইনাস প্লাস বি এম স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এই জায়গায় আপনার এম এক্স এম স্কয়ার আছে, এই জায়গার মধ্যে আপনার এম স্কয়ার আছে, এটা কমন নেওয়া যাবে। যদি কমন নেন তাহলে y2 সমান পাচ্ছেন কত? এম স্কয়ার কমন নেন, পাবেন a টু দি পাওয়ার mx প্লাস b টু দি পাওয়ার মাইনাস x। এখন দেখেন আপনি এইটুকুর মান হচ্ছে y, প্রথমে দেওয়া আছে, দেখছেন? এই যে এইটুকুর মান কত? y না, প্রথমে দেওয়া ছিল। তাহলে এখন সরাসরি y2 মাইনাস এম স্কোয়ার ওয়াই সমান 0, এটাই তো দেখাইতে বলছিল, তার মানে এটি হচ্ছে আমাদের সূত্র। এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে অনেকবার আসছে, এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে অনেকবার আসছে, ঠিক আছে স্যার? ভেক্টরের ক্ষেত্রে আমি তো এই অঙ্কটা দিবই, তার পাশাপাশি আরেকটা অঙ্ক দিব, যেটা হচ্ছে শতবর্ষী প্রশ্ন, যেটা মানে শতবর্ষ থাকলে এমনি প্রশ্ন আসবে। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছি। একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তাহলে ভেক্টরদের মধ্যবর্তী দিক কোণ বের করতে যান, আপনাকে অবশ্যই কি করতে হবে স্যার? স্কেলার গুণন করতে হবে। আমরা স্কেলার গুণনের সূত্র কি জানি? এ ডট বি সমান এ বি কস থিটা, তাই তো? তাহলে আপনাকে প্রথমত এই দেখেন এ বি বের করতে হবে, আর এখান থেকে ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান আমি এইখানে বের করে লিখে ফেলি।
এ ভেক্টরটা কত, I প্লাস 2j মাইনাস 3k। ওকে, বি ভেক্টরটা কত, সবার উপরে 2b দিয়েন, হ্যাঁ, একক ভেক্টরের উপর একটা ক্যাপ লাগে, 4j প্লাস, সরি 4i ইন্টু j প্লাস 2k সমান সমান, এ মানে এ ভেক্টরের ভ্যালু, এ ভেক্টরের ভ্যালুটা কত হবে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার, ঠিক আছে। আর বি ভেক্টরের মানটা হবে 4 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে। তারপরে কি থাকবে, cos থিটা। আমি দেখেন একসাথে লিখে দিলাম, আপনি চাইলে এগুলো আলাদা আলাদা বের করে তারপরে বসাইতে পারতেন, কোনো সমস্যা ছিল না, বাট আমি একসাথে লিখে দিলাম। এ ভেক্টরের মান বের করছি, কেমনে বের করবো, এই যে তাদের সহগগুলারে বর্গ করে রুট ওভার করলে এ ভেক্টর মান চলে আসবে, বি ভেক্টরের যে সহগগুলো আছে তাদের বর্গকে রুট ওভার করলে বি ভেক্টর মান আসবে। এখন এখানে ক্যালকুলেশন করেন, 4 ওকে 4, 2 ওকে 2, 3 দুগুণে 6, 6 2, আচ্ছা ঠিক আছে। আর এখানে রুট ওভার 1 4, 1 যোগ 4 যোগ 9, এখানে রুট ওভার কত আসে স্যার, 16 1 4 cos থিটা। আপনি এখানে কত পান স্যার দেখেন তো, 6 বিয়োগ 6, এখানে আসে রুট ওভার 14, এখানে আসে রুট ওভার কত 21, ঠিক আছে, ইন্টু cos থিটা। এখন এই পাশে যদি কি থাকে স্যার, 0, 0 সমান হচ্ছে রুট ওভার 14 ইন্টু রুট ওভার 21 cos থিটা। তাহলে আলটিমেটলি লেখা যায় cos থিটা সমান হচ্ছে, এই দুটো এই পাশে আনলে কি হবে, 0 ডিভাইডেড বাই রুট ওভার এই যে 14 ইন্টু 21, আলটিমেটলি থাকে কত, 0। এখন cos কত ডিগ্রি মান, 0 90, তাই না। তাহলে আপনি লিখতে পারেন cos থিটা ইজ ইকুয়াল টু cos 90, সুতরাং থিটা সমান সমান 90 ডিগ্রি। এটা আসলে এতটুকু বের করার প্রয়োজনে পড়ে না। আপনি যখন দুইটা ভেক্টরকে গুণ করবেন, মানে এ ডট বি বের করছেন, এ ক্রস বি, মানে দুইটারে গুণ করছেন, গুণ করার পরে এই দুটো গুণফল যখন কত পাইছেন, 0 পাইছেন, গুণফল যখন 0 চলে আসছে তখনই আপনি বলতে পারতেন যে এই দুইটার মধ্যবর্তী কোণ লম্ব, কারণ আমরা জানি দুইটা ভেক্টরের মান তখনই লম্ব আসে যখন তাদের গুণফলটা শূন্য হয়, লম্ব হইলে গুণফলটা শূন্য। কোন গুণফল, স্কেলার গুণফল, ঠিক আছে। এই ধরনের একটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি স্যার, আচ্ছা এটা করার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে ভেক্টর থেকে একটা কোশ্চেন আপনাদেরকে দিব, হ্যাঁ, ভেক্টর থেকে চলুন একটা কোশ্চেন আগে দিয়ে নেই আপনাদেরকে, যেটা পরীক্ষায় থাকবেই। ভেক্টর থেকে অতি সংক্ষিপ্তের জন্য আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, একক ভেক্টর বের করা। আমি এখান থেকে ভেক্টর থেকে দুইটা দিব, দুইটা থেকে আপনি একটা 100% পাবেন, ঠিক আছে। যেমন ধরেন এখানে এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর যেটার মান হচ্ছে 2i প্লাস 4j মাইনাস 5k, এবং বি হচ্ছে আরেকটা ভেক্টর। এই ধরনের প্রশ্ন হচ্ছে চিরসবুজ প্রশ্ন বলা হয় এদেরকে, এগুলো বারবারই পরীক্ষা আসে, ঠিক আছে। এটা করে যাবেন ভেক্টর থেকে। আর পরের অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন পড়বেন, এ একটা ভেক্টর, এটার মান হচ্ছে এ আই মাইনাস 2j প্লাস কে, এবং বি সমান হচ্ছে, এখানে বলছে ভেক্টরটা লম্ব হলে এ এর মান কত হবে। আমি আপনাদের কাছে জানতে চাই এই দুইটা প্রশ্ন কে কে পারেন বলেন। আপনি যদি এই দুইটা প্রশ্ন পারেন পরীক্ষার মধ্যে একটা একটা সংক্ষিপ্ত আপনার কমপ্লিট, পারেন এই দুইটা, পারেন কিনা একটু দ্রুত বলেন। নাইম খান, এটা বইয়ের কত নম্বর পেজে আছে, এটা ডাইজেস্ট, হ্যাঁ, এটা আমাদের ডাইজেস্ট বই থেকে আমি লিখছি। এটা স্যার ডাইজেস্ট বইয়ের হচ্ছে পেজ নাম্বার, কিন্তু আমার কাছে হচ্ছে সিভিলের বই, হ্যাঁ, তো সিভিলের হচ্ছে 129 নম্বর পেজের অতি সংক্ষিপ্ত 5 নাম্বারটা, অর্থাৎ 14 অধ্যায়ের যে 5 নম্বর অঙ্কটা আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 3 নাম্বার 5 নাম্বার একই নিয়মের, ঠিক আছে, এই দুইটা করতে পারেন। আপনাদের 15 নাম্বার যে ভেক্টরের যে ক্রস গুণ ফলটা আছে, এখান থেকে আপনাদের একটা রচনামূলক থাকবে, এটা 100% শিওর, ঠিক আছে। আমি দেখাই দিব সেটা, অবশ্যই অবশ্যই দেখাই দিব, দেখেন ঠিক আছে কিনা। করেই দেন স্যার, আচ্ছা দুইটাই পারি স্যার, ওকে নাইম মুবারক হোসেন, করাই দেওয়ার কথা বলতেছেন, চলেন কেয়ার করা। দেখেন
এখানে দুইটা ভেক্টরের কি বলছে স্যার, লব্ধির সমান্তরাল। তো লব্ধি মানেই কি স্যার, এটাকে যোগফল করতে হবে। লব্ধি মানেই কি স্যার, এটাকে যোগ করতে হবে, তাই না? প্রথমত আপনার এই এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা লব্ধি বানাইতে হবে। এই এ ভেক্টর এবং বি ভেক্টরের কি বানাইতে হবে স্যার, লব্ধি বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, লব্ধি বের করার পরে তারপরে সেখান থেকে আমরা একক ভেক্টরটা বের করব। চলেন, আমাদের এ ভেক্টরটা কি ছিল? আমাদের এ ভেক্টরটা ছিল 2i 4k 5 মাইনাস 5k, তাই না? এরকমই তো ছিল। আর বি ভেক্টরটা ছিল স্যার i j 2j প্লাস 3k, এরকম ছিল। তাহলে প্রথমত আমরা এই দুইটা কি করবো স্যার, যোগ করব। হ্যাঁ, লব্ধি বের করতে হবে আগে। তাহলে এ এবং বি ভেক্টরের লব্ধি, লব্ধি আমি আর বিবেচনা করি, তাহলে আর সমান হচ্ছে এ প্লাস বি, যোগ করেন 2i 4j মাইনাস 5k প্লাস i 2j প্লাস 3k। ওকে, তো দুইটা আর একটা মিলে হচ্ছে তিনটা, 3i, যে কয়টা হয় স্যার, 6টা, 6j, এই যে 4 আর 2 আর মাইনাস 2k থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির মান পেয়ে গেছেন, লব্ধি পেয়ে গেছেন আপনি। এখন লব্ধির সমান্তরালে একক ভেক্টর বলছে, তাই না? তাহলে লব্ধির সমান্তরালে, সমান্তরালে একক ভেক্টর আর ভেক্টর ডিভাইড বাই হচ্ছে আর ভেক্টরের পরম মান। ওকে, আর পরম মান আপনি কেমনে বের করবেন? আর ভেক্টরটা লিখেন 3i 6j মাইনাস 2k। ঠিক আছে, আর এটার মান বের করেন 3 এর উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, মাইনাস 2। হ্যাঁ, 3i 6j মাইনাস 2k। তাহলে এখানে আসে আমাদের স্যার 9 36 4। তো জানেন এই নিচে 7 আসবে নাকি? 40 49 49 রুট ওভার করলে হয় 7, 7 এর উপরে হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 2, সবার উপর টুপি দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে এটাকে সাজায় লিখলে হবে 3/7i প্লাস 6/7j মাইনাস 2/7 ইন্টু k। এই যে স্যার আপনার অঙ্কটা, এটি হচ্ছে সমান্তরালে একক ভেক্টর। ঠিক আছে, সেরকম আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের সমান্তরালে একক ভেক্টর হচ্ছে এটা। আর পরের যে অঙ্কটা আছে আমাদের, পরেরটা, এটা ক্ষেত্রে দুইটা গুণ করবেন জাস্ট। ঠিক আছে, দুইটার গুণফল, যেহেতু বলছে ভেক্টর দ্বয় লম্ব, তো ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্তে হচ্ছে দুইটার গুণফল কি হবে স্যার, 0। তাহলে আপনি দুইটা ভেক্টর গুণ করেন। তাহলে যদি গুণ করি, দেখেন একসাথে লিখতেছি, ai আর হচ্ছে 2ai যদি গুণ করেন এই দুইটার সাথে, এখানে হবে 2a স্কয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে a গুণ করলে হচ্ছে এখানে 2a আর মাইনাস 4 সমান 0। তারপরে এখান থেকে 2 কমন নেন, 2 কমন নিলে কত আসে, a স্কয়ার মাইনাস a মাইনাস 2 সমান 0। মিডল টার্ম করেন এই জায়গায়, a স্কয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 সমান 0। এখান থেকে পাইবেন a মাইনাস 2, আর এটা পাবেন কত, a প্লাস 1 সমান 0। তাহলে এখানে দুইটা মান আসবে, একটা হবে a সমান 2 আর একটা হবে a সমান 1, সরি মাইনাস 1। ঠিক আছে, এইটাই আনসার। এরপরে অঙ্কগুলো দেখাই দিই আপনাদেরকে। এটা করার প্রয়োজনে মনে করি না, এটাও না, দরকার নেই, এগুলো আসবে না পরীক্ষায়। ঠিক আছে, এটা করতে পারেন, এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এমনও হইতে পারে পরীক্ষায় রচনামূলক আসতে পারে, এটা রচনামূলক। ঠিক আছে, রচনামূলকের জন্য পরীক্ষা হয়তো আসতে পারে। ও, ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে এই যে মান নির্ণয়ের এই অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি একটু দেখাই দিই কোন কোন প্রশ্নগুলো আমাদের আরো বাকি আছে। এই একটা কোশ্চেন করবেন আপনারা,
স্যার এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে এইটা, আরেকটা বলতেছি, এটা সংক্ষিপ্তর জন্য, ঠিক আছে, এটা সংক্ষিপ্তর জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা একটু দেখি মান নির্ণয়, এটা দরকার নাই, এটা আপনারা করতে পারেন। বিন্দুদ্বয় একই সরল রেখায় অবস্থিত, একই সরলরেখা অবস্থিত বলতে তাদের ডালের মান সেম হবে, ঠিক আছে, ডালটা একই হবে, এটা দরকার নাই, ঠিক আছে। এরপরে আসেন আমরা রচনামূলক দেখি। রচনামূলক এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা করতে পারেন, ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। আমি আরো কিছু অ্যাড করব, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবেই, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে, এটা পরীক্ষা আসবে, এটা রচনামূলকের জন্য। দেখেন এটা কে কে পারেন, কে কে পারেন না একটু দ্রুত আমাকে বলেন, আমি ইনশাল্লাহ যদি পারি সমাধান করে দিব। তারপর আমরা এটা দেখি, আমরা আরো কিছু প্রশ্ন আপনাদেরকে এখানে লিখতে চাই, এটা না, এটাও না, আচ্ছা, রচনামূলক এখান থেকে এটা পড়তেছেন আপনারা, হ্যাঁ, আমি আরো কিছু রচনামূলক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের ডাইজেস্ট থেকে আমি দিয়ে দিই, ডাইজেস্ট থেকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখেন রচনামূলক গুলো আমি একটু লিখে দিচ্ছি, আপনারা সবাই চাইলে নোট করে নিতে পারেন। y সমান সমান এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার, বক্ররেখার, বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তা বের করো, এটা y is equal to sin m sin inverse x হলে দেখাও যে 1 - এক্স স্কোয়ার ইন্টু y2, ঠিক আছে, এটা করবেন। এটার পাশাপাশি একটু এটাও দেখা যান, y সমান সমান 10m tan ইনভার্স x, ঠিক আছে, এটা একটু দেখা যায়। তাহলে এখান থেকে রচনামূলক যে দুইটা দিলাম, আশা করি এই দুইটাই আসার সম্ভাবনা বেশি, এই দুইটাই হয়তো পরীক্ষার মধ্যে একটা 100% পাইতে পারে। কথা কি বলছি বুঝতে পারছেন? এই দুইটা পরীক্ষার মধ্যে 100%ই পাইতে পারেন। আচ্ছা আমি এটা করাই দিব, সমস্যা নাই। আর আপনারা আংশিক অন্তরীকরণ থেকে যেটা করবেন আমি সেটা বলে দিচ্ছি। আংশিক অন্তরীকরণ থেকে দেখাইছে, হ্যাঁ, আংশিক অন্তরীকরণ ইউ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলে দেখাও যে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার সমান 1, ঠিক আছে, এই একটা আংশিক অন্তরীকরণ থেকে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরেকটা এটা অল্টারনেটিভ পড়তে পারেন যে ইউ সমান সমান সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স হলে দেখাও যে, স্যার আপনাদের যদি আংশিক অন্তরীকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই হয়, আমি বলে দিলাম রচনামূলকের ক্ষেত্রে আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা পাবেন, এটা 100% শিওর, এই দুইটা থেকে একটা 100% আসবে পরীক্ষায়, আমার অভিজ্ঞতা অন্তত এইটুকুই বলে, এই দুইটা থেকে যে কোনো একটা আপনার পরীক্ষায় 100% পাবেন, ঠিক আছে, এই দুটো থেকে যে কোনো একটা আপনার পরীক্ষার জন্য 100% কমন থাকবে। হ্যাঁ কোশ্চেন তো আমি লিস্ট করে দিচ্ছি, এই যে স্যার এখানে আগে দিলাম কয়টা, রচনামূলক গুলো একসাথে দিচ্ছি, রচনামূলক গুলো এখানে আমি দিলাম কয়টা স্যার, তিনটা, এই পেজে তিনটা পাচ্ছেন, হ্যাঁ, এই যে আমি তিনটা দিচ্ছি এখানে,
দেখেন ভালো করে ক্যালকুলেটর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এ একটা, এখানে দুইটা, তো এটা 1 নাম্বার ধরেন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ঠিক আছে, আর ওই পাশে যে দুইটা, এই রচনামূলক আসবে পরীক্ষায়। এই দুইটা থেকে আপনারা দুইটাই পাইতে পারেন পরীক্ষায়, ঠিক আছে, তিনটা হয়ে গেল কমন। তারপরে এখানে এই দুইটা থেকে একটা, কয়টা হলো স্যার? চারটা। ওকে, আরেকটা কমন দিই, আংশিক অন্তরীকরণ দিলাম তো না? আচ্ছা, এখন হচ্ছে আসেন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এখান থেকে থাকবে পরীক্ষায় প্রশ্ন। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন থেকে কি কি পড়বো আমরা, এটা অনেকেই কনফিউশন। ইন্টিগ্রেশন থেকে 4টা প্রশ্ন পড়তে হবে। ইন্টিগ্রেশন থেকে 4টা প্রশ্ন পড়তে হবে, হ্যাঁ। ইন্টিগ্রেশন থেকে কি কি পড়বেন? ইন্টিগ্রেশন থেকে পড়বেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই তিনটা থেকে আপনাদের পরীক্ষায় দুইটা মিলিত হয়ে একটা কোশ্চেন দিবে আর কি, ঠিক আছে, দুইটা মিলে একটা কোশ্চেন থাকবে, একটা রচনামূলক পাবেন এই জায়গা থেকে ইন্টিগ্রেশনের। এখন ইন্টিগ্রেশন তো দুইটা অধ্যায় নাকি, সো এই অধ্যায় থেকে কিছু করতে হবে, আবার পরের যে অধ্যায়টা আছে এখান থেকে আপনাকে কিছু রচনামূলক করতে হবে। পরের অধ্যায়টা থেকে এখান থেকে আপনারা একটা রচনামূলক পাবেন, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু log 2। এই যে তিনটা থেকে আপনারা কপাল বল থেকে আরেকটা রচনামূলক পাইতে পারেন। অনেক সময় ইন্টিগ্রেশন থেকে দুইটা প্রশ্ন আসে, দুইটা রচনামূলক আসে আমাদের। So আমি সেই জন্য দুইটা অধ্যায় থেকে দিলাম, 6টা ইন্টিগ্রেশন দিলাম। ওকে, ইন্টিগ্রেশন থেকে আমি আপনাদেরকে দুইটা দিয়ে দিলাম। এই যে অনেক সময় রচনামূলকের জন্য আমাদের রচনামূলকের ক্ষেত্রে দুইটা ইন্টিগ্রেশন থাকে, তো এই যে আপনাদের দুইটা ইন্টিগ্রেশন, উপরে একটা ক্যাটাগরি আর নিচেরটা হচ্ছে এই যে আমাদের আরেকটা ক্যাটাগরি। ওকে, এখন ডিফারেন্সিয়েশন বাদ গেল না, সো ডিফারেন্সিয়েশন থেকে চলেন আমরা এক সেট প্রশ্ন দেই। ডিফারেন্সিয়েশন থেকে আমরা একটা সেট প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিই। ডিফারেন্সিয়েশন থেকে আমরা এক সেট প্রশ্ন সমাধান করি। এটা তো একটা জাতীয় কোশ্চেন, সাইন স্কয়ার লগ সেক এক্স, এটা কতবার করাইছে হিসাব নাই, আর কতবার পরীক্ষা আসে এটারও হিসাব নাই। এই তিনটা ইন্টিগ্রেশন করলে আশা করি আরেকটা রচনামূলক হয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে করে যান, আশা করি পরীক্ষা আসতে পারে, হ্যাঁ। তো আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে, আপনাদের তো অনেকদিন ধরে পড়াই, সেই কত, এই যে 22 প্রবিধান যারা আছেন একদম ফার্স্ট সেমিস্টার থেকে আমার শিক্ষার্থী, সো ওইটুকুর অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি এখানে যেগুলা দিলাম আশা করি এগুলা থেকে পরীক্ষায় 100% কমন পড়বে, বুঝতে পারছেন? সো ইন্টিগ্রেশনের জন্য এবং ডিফারেন্সিয়েশনের জন্য আপনারা এইগুলো পড়তে পারেন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের জন্য এইগুলো প্রশ্ন পড়তে পারেন, ঠিক আছে। এখান থেকে কপাল বলা থেকে 3টা ইকুয়েশন পাবেন, আর এখান থেকে দুইটা থেকে একটা থাকবে, আমি আগে বলে দিচ্ছি, এই দুইটা থেকে যে কোনো একটা পাবেন। আর এই পাশে 3টা কোশ্চেন দিয়েছি, 3টা থেকে 3টাই আসতে পারে, ঠিক আছে, এই 3টা থেকে 3টাই পরীক্ষা থাকতে পারে। তাহলে এই পাশে দিলাম কয়টা স্যার? 3টা। আর এই পাশে দিলাম কয়টা স্যার? 5 5 3 8টা, আরো দুইটা রয়েছে, রচনামূলক 10টা বলছিলাম, 8টা দিয়ে দিচ্ছে, আরো দুইটা রয়েছে কিন্তু, হ্যাঁ। স্যার দুইটাতে কোথা থেকে দেওয়া যায়? আর দুইটা ফাংশন থেকে পড়া যায়, ফাংশন বৃত্ত থেকে একটা পড়বেন, হ্যাঁ। ও, ত্রিকোণমিতি থেকে একটা পড়তে হবে স্যার, ত্রিকোণমিতির প্রমাণ। আপনার তো মনে হয় ত্রিকোণমিতির যুগ হয়েছে না? ত্রিকোণমিতির যে প্রমাণ আছে স্যার এটা একটু করে দেন, ত্রিকোণমিতির প্রমাণটা দিয়ে দিই। কোনটা দিতাম? ত্রিকোণমিতির প্রমাণ পড়াইছি তো স্যার সেদিন, মনে হয়েছে ত্রিকোণমিতির কিছু প্রমাণ আছে না স্যার, সেদিন পড়াইলাম ক্লাসে, ওইগুলো একটু পড়ে যান। ত্রিভুজ সমাধান করো, এই রিলেটেড কিছু ম্যাথ পড়েন, ত্রিভুজ সমাধান ত্রিকোণমিতি থেকে, হ্যাঁ। আর a by sin a is equal to b by sin b is equal to c by sin c, এটার প্রমাণ। অথবা এটা পড়ছেন না যে cos a is equal to হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, এই প্রমাণ থেকে দুইটা থেকে একটা পাইতে পারেন, ঠিক আছে। আর বৃত্ত থেকে একটা রচনামূলক আসবে, আর বৃত্ত এটা স্কিপ করতে পারেন, এত রচনামূলক লাগে নাকি। তো যেগুলো দিলাম আশা করি এগুলো থেকে কমন পাবেন, এর বাইরে আর কিছু পড়া লাগবে না আপনাদের। রচনামূলক যেগুলো দিলাম এগুলো সমাধান করে দেন, এগুলো আমি ক্লাসে অনেকবার সমাধান করছি স্যার, আপনি হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে যান অথবা ফেসবুক লেভে অনেক ক্লাস আছে আমার, সো এগুলো যায়েন, এগুলো অনেকবার সমাধান করছি ক্লাসে।
রিসেন্ট ক্লাসে আমি এটা সমাধান করছি। আপনার ফেসবুক লাইভে রিসেন্ট ক্লাস যদি যান, এটা সমাধান পাবেন, এটারও সমাধান পাবেন, এই যে কয়দিন আগে পড়াইছি। তারপরে এইগুলারও সমাধান পাবেন। এই পাশে যে এগুলার, এটা আমি সেদিন ক্লাসে সমাধান করে দিয়েছি। ঠিক আছে, এটা সমাধান করেছি। এটার ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিলে এটা পাবেন। ঠিক আছে, সেগুলো একটু দেখেন। আসলেই অনেকক্ষণ যাবত ক্লাস করাচ্ছি তো, এরপর একটা ক্লাস আছে আমাদের, সেই জন্য আসলে ক্লাসটার লেন্দি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার আজকে এই পর্যন্ত থাকুক, আমি একটু টায়ার্ড হয়ে গেছি। এরপর আবার ক্লাস আছে, সেই জন্য আমরা আজকে তাহলে এখানে বিদায় নিই। আপনারা একটু এগুলো সলভ করেন, যেগুলো দিলাম আমি আবার একটু দেখাই দিই। এখানে রচনামূলক দেখতে পাচ্ছেন, আবার এই পাশে এই যে এটা, এই কয়েকটা রচনামূলক আছে। রচনামূলক এইগুলা করলেই হবে, আর বেশি করা লাগবে না। আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তো আগে পড়াইছি, পুরো ক্লাসে দেখেছেন। সংক্ষিপ্ত রচনামূলক করাই দিয়েছি, আশা করি সেগুলো করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর কেউ যদি চান WDKR এর সুপার সাজেশন প্রোগ্রামে যুক্ত হওয়ার, তাহলে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আর আপনারা আমাদের সাথে যুক্ত হলে আমরা খুবই খুশি হব। আমরা একসাথে শিখবো এবং একসাথে সকল কিছু আলোচনা করবো। ঠিক আছে, এবং আমরা বেসিক সহকারে শিখবো এবং আমাদের যাতে পরীক্ষা ভালো হয় সেরকম আমরা একটা প্রিপারেশন নিব। তো সবাই পড়াশোনা করেন, পরীক্ষার খুব একটা সময় নেই। তো সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।